সফর শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আপনারা জানেন বিলেত সফরে গিয়েছে। আর ঠিক সেখান থেকেই নানান রকম প্রশ্ন শুরু করেছে। কি সেই প্রশ্ন? অর্থাৎ সরাসরি বাণিজ্যে বসতে লক্ষ্মী যে প্রবাদ বাক্য, সেই প্রবাদ বাক্যে লক্ষ্মী লাভ হবে কি বাংলার? তার কারণ একের পর এক বাণিজ্য আনবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ কি লক্ষ্মী লাভ হচ্ছে? একের পর এক 2011 সাল থেকে 2025 সাল অবধি কতগুলো বাণিজ্য এসছে, কত ব্যবসা হচ্ছে আমাদের এই রাজ্যের ক্ষেত্রে, জিডিপি গ্রোথ কত, ইকোনমিক দিক থেকে বাংলা কতটা এগিয়ে যাচ্ছে, এই প্রশ্ন তো তুলতে হবে। তার কারণ শেষ বেলায় অর্থনৈতিক পরিকাঠামো এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের রুজি রুটি রোজগারের হিসেব নিতে হবে। তার কারণ 26-এর বিধানসভা নির্বাচন অতীব আসন্ন। আর ঠিক সেই জায়গা থেকে আমরা পূর্ব অভিজ্ঞতার দিকে যদি যাই, তাহলে আমরা জানি একসময় 34 বছরের লাল বজ্র আটুরিতে ফোসকা গিরো হয়ে দাঁড়িয়েছিল সবুজ শিবির। আর ঠিক সেই জায়গা থেকে 2011 সালের পর থেকে র্যান্ডমলি তৃণমূল কংগ্রেস একের পর এক উত্থান হয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে 2015 সাল থেকে টানা বিজিবিএস হয়ে গিয়েছে। শুধুমাত্র করোনাকালীন সময়কালে সেই বিজিবিএস হতে পারেনি, কিন্তু এবছরও অর্থাৎ 2024 সালেও কিন্তু এই বিজিবিএস হয়েছে। অর্থাৎ কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক চেষ্টা করে যাচ্ছেন এ রাজ্যে বাণিজ্য আনবার জন্য। কখনো তিনি স্পেনে যাচ্ছেন, কখনো তিনি দুবাই যাচ্ছেন, এখন আবার লন্ডন সফরেও গিয়েছেন। কিন্তু এত দূর অবধি তো ঠিক ছিল, প্রশ্নটা ঠিক কোন জায়গায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এমনটাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি তাকে ডাকা হয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? সত্যি কি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন নাকি? প্রশ্নটা থাক, বাকিটা বিলম্বে হতাশ হবেন না, খুব শিগগিরই জানাবো আপনাদের। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন আরও একটি রয়েছে। এত কিছু হচ্ছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, সত্যি কি লক্ষ্মী লাভ হবে বাংলায়? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় বিলেত সফরে মুখ্যমন্ত্রী। আর ঠিক সে জায়গা থেকে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, লক্ষ্মী লাভের আশায় রাজ্য থেকে দেশে সে যে দলই থাকুক না কেন অবিরাম চেষ্টা জারি রয়েছে। কিন্তু প্রশ্ন যখন বাংলায় বাণিজ্য, তখন স্মৃতি যা তাজা এবং তিক্ত। 11 সালে তৃণমূলের বঙ্গে আগমনের আগে সিঙ্গুর আন্দোলন সবাই জানেন। ন্যানো কারখানা নিয়ে আস্ত 34 বছরের লাল বজ্র আটুনি খুলে ফেলেছিল সবুজ শিবির। পাশে ছিল হাত শিবির থেকে গেরুয়া। সময় পেরিয়েছে, হাত থেকে কাঁধ সরিয়েছে তৃণমূল। সময়ের চক্রবুহে গেরুয়া আজ প্রধান বিরোধী দল। কিন্তু এসবের মাঝে অন্যতম মূল কারণ প্রতিশ্রুতি এবং বাণিজ্য। 11 থেকে 25 ক্রমাগত সবুজ শিবিরের দিকে নিশানা সব বিরোধী দলের। গেরুয়া থেকে আপাতত শূন্যে বিলীন থাকা বামেরাও। অভিযোগ, ন্যানো বাংলা থেকে চলে যাওয়া বাংলার জন্য এক অভিশাপ। কিন্তু হোয়াট নেক্সট? বিরোধীদের অভিযোগ, রাজ্যে নেই শিল্প, নেই বাণিজ্য, লড়াই চলছে শুধু শ্রীয়ের। শ্রী থাকলেও বাংলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জায়গা সংকীর্ণ। পাল্টা তৃণমূলের উন্নয়ন দাবাই। করোনা সময়কালীন বছর ব্যতীত 2015 থেকে টানা বিজিবিএস এবং শিল্প আনবার অবিরাম চেষ্টা সুপ্রিমোর। এতেই থেমে নেই মুখ্যমন্ত্রী, গিয়েছেন স্পেন, দুবাই এবং সম্প্রতি বিলেতে। আর এই বিলেত সফর ঘিরেও তরজা তুঙ্গে। একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। সবুজের মাঝে এক বিশেষ গর্ব, মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া, যদিও বা এ নিয়েও শুরু হয়েছে তীব্র তরজা। সত্যি অক্সফোর্ডে গিয়েছেন তিনি নাকি অন্য কোনো তথ্য? যদিও বা সে নিয়ে রাজনৈতিক নেতাদের দ্বিমত থাকলেও আমাদের প্রশ্ন একেবারে সোজাসাপটা তীক্ষ্ণ। এত কিছু হলেও রাজ্যে শিল্প আসবে কি? 26-এর আগে শুধুই লক্ষ্মীর প্রচার, কিন্তু আদৌ বঙ্গে লক্ষ্মী লাভ হবে কি? আজ এ নিয়েই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। যেখানে প্রতিবেদন শেষ সেখান থেকে বিতর্কের শুরু। অর্থাৎ সরাসরি প্রশ্ন, সত্যি লক্ষ্মী লাভ হবে কি বঙ্গে? তার কারণ একের পর এক এত প্রচেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সত্যি কি সুফল দিচ্ছে বাংলার জন্য? প্রশ্ন তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। কিন্তু তার আগে এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপির সমর্থক। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই একটু গৌরাঙ্গবাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। আগে একটু জানা দরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী করছেন এ বাংলার জন্য। তার কারণ সাধারণ মানুষের কাছে
নেগেটিভ অনেক কিছু পৌঁছতে পারে, কিন্তু পজিটিভও কিছু থাকতে পারে। সেই পজিটিভ বিষয়গুলো তুলে ধরা আমাদের কাজ। আর ঠিক সেই জায়গা থেকে গৌরাঙ্গ চৌহান আজ আপনাদের সামনে নিশ্চয়ই কিছু ব্যাখ্যা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী কাজ করেছেন এতদিন পর্যন্ত, অর্থাৎ 2015 সাল থেকে 2025 সালের হিসেব আজ ট্রাইব টিভি বাংলায়। গৌরাঙ্গবাবু, ভারতবর্ষের স্বাধীনতার আগে পরবর্তী সময়ে যদি আমরা ইতিহাস পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে নারীর ক্ষমতায়ন এবং নারীর জন্য কাজ যে করেছেন সেগুলো নিয়ে বা তার জীবনী নিয়ে এবং বা তার সংগ্রাম নিয়ে আলোচনায় একটা 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 বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রফেসর, লেকচারার থেকে শুরু করে প্রত্যেকের সামনে যে তুলে ধরবেন, এটা বাংলাকে গর্বিত করে, এটা গোটা ভারতবর্ষের সাথে সাথে বাংলাকে করে শিক্ষার ক্ষেত্রে অবদান। এর আগে হয়তো অনেক বিদগ্ধ পণ্ডিতরা হয়তো রাজনীতিতে এসেছেন বা বাংলার জন্য কাজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সেই ছাপিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে যে যে কোথাও না কোথাও কিছু না কিছু নতুনত্ব রয়েছে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্প, যেগুলোর ফলে বিবাহ হয়ে যেত। আমরা গোটা বাংলা এবং গোটা ভারতবর্ষে দেখতে পেতাম যে মেয়েদের বিয়ে 14 বা 15 বছর বা 16 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত, তারা ড্রপ আউট যেত, স্কুল বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে অল্প বয়সে বিয়ে হয়ে গেলে পরে তার আর যেছে তেমনি মেয়েদের শিক্ষায় পিছিয়ে ছিল। সেই মেয়েদের কলেজ পর্যন্ত তারা পড়ছে এবং 18 বছরের আগে তারা বিয়ে করছে না। এবং রূপশ্রী প্রকল্প, ফলে ইউনিসেফ থেকে পুরস্কার কিন্তু অনেক আগেই পেয়ে গেছে, যেটা গোটা গৌরাঙ্গবাবু আপনার কথা কেটে যাচ্ছে। এটা একটা এবং বাংলার কাছে আজকে নারীর ক্ষমতায়ন নিয়ে এবং প্রোগ্রেস, মেয়েদের উন্নতি নিয়ে কিন্তু থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন সেই মডেলগুলোকে নিয়ে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু গৌরাঙ্গবাবু, আমি সরি, আপনার কথা ঠিকঠাক আসছে না, ব্রেক করছে কথা। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও যাব, কিন্তু তার আগে প্রশ্ন অনেকগুলো রয়েছে। গৌরাঙ্গবাবুর কাছে আমরা গিয়েছিলাম। গৌরাঙ্গবাবু, যে প্রশ্ন আপনার কাছে আমি করেছিলাম তা হলো 2015 সাল থেকে 2025 সালে ঠিক কী কী করলেন আপনারা। দেখুন, 2015 সাল আমি কেন বলছি, তার কারণ বিজেপিএস এর উত্থান বলতে পারেন 2015 সাল থেকে, এবং 2015 সাল থেকে 2025 সাল অবধি টানা 10 বছরে শুধু একবার হয়নি, তার কারণ করোনা সময়কাল ছিল, সেই সময় বিজেপিএসটা হতে পারেনি বঙ্গে। কিন্তু তার আগে অবধি 2011 সাল থেকে 15 সাল অবধি তখনও তৃণমূল কংগ্রেস ছিলেন, অর্থাৎ ঠিক সে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের থাকা এবং 2015 সাল থেকে 25 সাল অবধি বিজেপিএস ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বঙ্গ, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে শুধুই কি ধর্মের জুজু, নাকি একটু গঠনমূলক আলোচনারও প্রয়োজন রয়েছে? আচ্ছা, আমরা ঠিক কোন জায়গায় বসবাস করছি? বাংলায় বসবাস করছি। আচ্ছা, বাংলার জিডিপি কত, ফিসকাল ডেফিসিট কত, এগুলো তো জানা দরকার। এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা কতজন অবগত? তার কারণ রাজনৈতিক নেতারা প্রতিদিন রাজনৈতিক ঝঞ্ঝনানিতে আপনাদের অনেক কিছুই হারিয়ে দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিশেষ করে ধর্ম এবং তার সঙ্গে সঙ্গে একে অপরকে কাদা ছোড়াছুড়ি, এই বিষয়গুলো থাকে, কিন্তু গঠনমূলক আলোচনারও অত্যন্ত দরকার। আর ঠিক এই জায়গা থেকে আমি আলীবাবুর কাছে একটু আসবো। আলীবাবু, কার্যত দেখুন, এক সময় বামেদের বজ্র আটুনি ছিল এই বঙ্গে, অর্থাৎ 34 বছর টানা লড়াই করে গিয়েছেন, অর্থাৎ এখানে থেকেও গিয়েছেন। কার্যত সেই সময় থেকে আপনাদের লড়াই সেভাবে চোখে পড়েনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকে তাদের বিরোধী। এক সময় তৃণমূল কংগ্রেসের হাত আপনারাও ধরেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে হাতও ধরেছিল, কিন্তু আজ সেই সময়ে চক্রবুয়ে সবাই সেখান থেকে সরে এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে,
70-71 সালে জিডিপি গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে এসে জিডিপি গ্রোথ কোন পর্যায়ে আছে এটা আপনার থেকে জানার চেষ্টা করব। এবং সত্যিই কি তৃণমূল কংগ্রেস বঙ্গের জন্য কিচ্ছু করেনি? আলীবাবু, আলীবাবু আপনার সাউন্ড আনমিউট করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য কিচ্ছু করেনি, উল্টো পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। কারণ 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তখন পশ্চিমবঙ্গে 1,86,000 কোটি টাকা ঋণ ছিল। সেই ঋণ এই 15-14 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এখন করেছে 6,90,000 কোটি টাকার মতো। সেই কারণে প্রত্যেকটা মানুষ মাথা পিছু প্রায় 53,000 টাকা করে পশ্চিমবঙ্গে ঋণ। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বেঁধে দিয়েছেন কি করে ঋণগ্রস্ত হওয়া যায়। অথচ পশ্চিমবঙ্গের মানুষ কেউ কিন্তু ব্যাংকের থেকে ঋণ নেয়নি এরকম করে, অথচ রাজ্য সরকার আমাদেরকে ঋণগ্রস্ত করে দিলেন। এটাই হলো তৃণমূল কংগ্রেসের সাফল্য, মানুষগুলোকে বন্দি করে দেওয়া, ঋণের সঙ্গে যুক্ত করা। অথচ সেই ঋণ 6 লক্ষ কোটি টাকার, ধরুন 2 লক্ষ কোটি টাকা বামফ্রন্টের ঋণ, আর নতুন করে তিনি করলেন কত, প্রায় ধরুন 4 লক্ষ কোটি টাকা। এই 4 লক্ষ কোটি টাকা নিয়ে তিনি খেলা মেলা, এই গ্লোবাল সাবমিট, এই বিজনেস সাবমিট করে করে শেষ পর্যন্ত বাংলার দফা রফা করে ছাড়লেন। যে শিল্পটা আমাদের পশ্চিমবঙ্গে এসে কাজ করার কথা ছিল, টাটা ন্যানো, সেটাও চলে গেল। নিয়মিত ভাবে পশ্চিমবঙ্গের শিল্পপতিরা চলে যাচ্ছে। আমরা দেখলাম কদিন আগে উনি গ্লোবাল সাবমিট করছিলেন, বিজনেস সাবমিট করছিলেন, সেখানেও আমরা দেখলাম যে শিল্পপতিরা অনেক কথা বলেছিল যে 6 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গে তারা ঋণ লগ্নি করবেন, ব্যবসা খুলবেন। একটা শিল্পপতিও দিল্লিতে বা তাদের নিজ নিজ জায়গায় গিয়ে কেউ বললো না যে আমরা টাকাটা শুরু করছি। অর্থাৎ তারা ধাপ্পাবাজ দিয়ে তারা এখান থেকে চলে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করলো যে পশ্চিমবঙ্গে লড়াই 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 চাই, ধ্বংস হবে, তারপরে হলো ধর্মঘট হবে, এই সমস্ত চাঁদা জুলুম হবে, এই ভয়ে আতঙ্কিত হয়ে কোনো শিল্পপতি আর পশ্চিমবঙ্গে আসেনি। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পেরেছে বাংলায় কিছু হবে না, ভারতবর্ষের শিল্পপতিদের কিছু হবে না। তাই তিনি এখন লন্ডনে গিয়েছেন, অক্সফোর্ডে, আপনারা জানেন। তিনি ওখানে গিয়ে যে কাজটা করলেন আপনারাই দেখতে পাচ্ছেন, তিনি ওখানে এক্সারসাইজ করে বেড়াচ্ছেন, তিনি ব্যায়াম করে বেড়াচ্ছেন। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তিনি লন্ডনে গিয়ে এক্সারসাইজ করছেন, ব্যায়াম করছেন, তো মানা যায়? এটা কেউ সমর্থন করে? উনি ব্যায়াম করে বেড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। আরে বাবা, আপনি ওখানে দৌড়াচ্ছেন কেন? আপনার ভয় কিসের? আপনি বাংলায় এসে দৌড়ান না, কোনো সমস্যা নেই। তা সেই জন্য রাজ্য সরকারের কিছু করার নেই। আর যে অপপ্রচারটা হয়েছিল যে উনি ওখানে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন, মোটেই না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো একটা কলেজ তাকে ইনভাইট করেছে। বেশ, আলিবাবু বুঝতে পেরেছি, আপনার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেকগুলো এক্সপ্লেনেশন আপনাদের সামনে লাগবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি এখানে কার্যত প্রথমে একটু রতনবাবুর কাছে যাব, তারপরে সুকান্তবাবুর কাছেও আসবো, অ্যানালিসিস একটু জানার চেষ্টা করবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বঙ্গ, এবং সত্যি কি তৃণমূল কংগ্রেস কিছুই করেনি বাংলার জন্য, নাকি এর আগে আরও খারাপ পজিশন ছিল বাংলার, জানার চেষ্টা করবো। তার আগে একটু রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, কার্যত এক সময় যখন আপনারা হাত বেঁধেছিলেন, হাতের সঙ্গে সবুজ, প্রত্যেকে একত্রিতভাবে লড়াইটা করছিলেন, একটু তাল কাটলো, কিন্তু তাল কেটে এখন সত্যি সত্যি বঙ্গের যে হাল, সেই হাল বেহাল নাকি সঠিক রয়েছে, কি বলবেন? শুভ সন্ধ্যা অঞ্জনদা, প্রত্যেককে, আপনারা ট্রাইব টিভিতে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। একটু বলি, আপনি যেটা বিএস এর কথা বললেন 2015 থেকে 2025 সাল পর্যন্ত। আচ্ছা অঞ্জনদা, প্রত্যেক বছর আমরা দেখি যে মাননীয়া ঘটা করে এই যে শিল্প সম্মেলনটা করে এবং উনি বলেন যে হাজার হাজার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই পশ্চিম বাংলায় বিনিয়োগ করছে। বিভিন্ন জায়গা থেকে শিল্পপতিরা তারা নাকি পশ্চিম বাংলায় বিনিয়োগ করছে। তো আচ্ছা বলুন তো, কোথায় বিনিয়োগ করছে, কোন জায়গাটায় বিনিয়োগ হচ্ছে? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি পশ্চিম বাংলায় বিনিয়োগ হয়, তাহলে পশ্চিম বাংলায় বেকার ছেলেদের সংখ্যা এত দিনের দিন বেড়ে যাচ্ছে কেন? বেকার ছেলে আপনার শ্রমিক হয়ে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে কেন? যদি এত লগ্নি হয়, এত শিল্প হয়। আজকে মাননীয়া তিনি বলছেন যে আমি ইংল্যান্ডে যাচ্ছেন, উনি অক্সফোর্ডে বক্তব্য রাখতে। আলীবাবু বলছিলেন অক্সফোর্ডের একটি বিশ্ববিদ্যালয়
কেগল কলেজের একটা অনুষ্ঠানে আমি উনি সেই ছবি যাচ্ছেন। রাখবো, রতনবাবু আমি সেই ছবি হ্যাঁ, রাখবো, কিন্তু তার আগে আচ্ছা আপনার ঠিক আছে, এক্সপ্লেনেশন। যাচ্ছেন। এবার বলি অঞ্জন দা, যে তার জন্য উনি এখানে একটা কমিটি তৈরি করে দিয়ে গেছে টাস্ক আজকে ফোর্স গঠন বিশ্বাস। করেছেন। হ্যাঁ, উন্নয়নের যুগে উনি তো ওইখান থেকে অনলাইনেও চালাতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি নাই। তাই এখানে আলীবাবুদের টিম আর কি, ওই যেখানটাতে আপনার আবর্জনা স্তূপে যে ধস নেমেছে, যেহেতু মাননীয় নাই, বেলগাছিয়া, হাওড়া। হ্যাঁ বেলগাছিয়া হাওড়াতে, তাই উনি ওখানে দেখভাল করতে গেছেন। কি সুন্দর সব মানে পরিকল্পনা এদের তৈরি করা থাকে, যে আমি থাকবো না আর এখানে ওনারা যাবেন, এসব কথা বলবেন। অঞ্জন দা একটু বলি, এই যে ইংল্যান্ড বা আপনার ব্রিটিশ বা ব্রিটেন যারা আমাদের দেশকে স্বাধীন মানে আমাদেরকে যারা শাসন করেছিল, তাদের স্বাধীনতার ওদের যে জাতীয় সঙ্গীতটা আছে অঞ্জন দা, এবং তাদের যে বাচ্চারা স্কুল কলেজে পড়ে যারা, তাদেরকে ওরা একটা জিনিস শিখায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, যে তারা কোনোদিন পৃথিবীর কোনো জাতির দাসত্ব করবে না। এটা তারা কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে শিখায়। তারা এমন ভাবে নিজেদেরকে তৈরি করবে যে তারা কোনোদিন কাউরির কাছে কোনোদিন হাত পাতবে না এবং দাসত্বগিরি করবে না। কিন্তু অঞ্জন দা, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে এখনো স্বাধীনতার ৭৫ বছর পরেও আমরা যেন কোথায় যেন ওই দাসত্ব থেকে মুক্তি পেতেই মানে মুক্তি আমরা পাচ্ছি না। আজকে আমাদেরকে বিদেশের কাছে বাইরে গিয়ে তাদের কাছে হাত পাততে হচ্ছে, তাদের সহযোগিতা নিয়ে এসে আমাদের রাজ্যকে উন্নততর করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আমরা যেন আস্তে আস্তে মানে মানে তলিয়ে যাচ্ছি। পশ্চিম বাংলার যে মেধা, প্রথমবাবু, আপনার মতে কিভাবে কোন প্রোটোকল মেনটেন করলে পরে আমরা তলিয়ে যাব না? আপনি তো একজন কংগ্রেসের মুখপাত্র, সেই হিসেবে আপনার কি মনে হয় কিভাবে রাজ্যকে আরেকটু ভালো করা যায়? একটু কনস্ট্রাকটিভ আলোচনায় আসা যাক, কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে। একদম একদম অজন্তা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেস, আমরা পরাধীন দেশকে যখন স্বাধীন করার পর অঞ্জনদা, এখানে একটা সেফটি পিন বা একটা পিন তৈরি করার কারখানা ছিল না। সেই জায়গা থেকে সমস্ত মানুষ একত্রিত করে আমাদের প্রথমে শিক্ষার উপরে জোর দিতে হবে অঞ্জনদা। শিক্ষা ব্যবস্থাটা একেবারে তলানিতে নিয়ে চলে গেছে এই সরকার। যদি মানুষের মধ্যে শিক্ষা আসে, শিক্ষা থেকে চেতনা আসে, চেতনা আসলে সে নতুন করে ভাবতে শুরু করবে, তখন তার মধ্যে দাসত্বগিরি করার যে আত্মমর্যাদা নিয়ে বাঁচার সে চেষ্টা করবে। সেই শিক্ষা ব্যবস্থাটাকে আজকে তলানিতে নিয়ে চলে গেছেন মাননীয়া। আজকে মেধা পলায়ন করছে পশ্চিম বাংলা থেকে, ভাবতে পারছেন? পশ্চিম বাংলায় যে সমস্ত মেধা ছাত্র ছাত্রী যারা আছে, তারা বাইরের রাজ্যে এবং বাইরের রাষ্ট্রে এবং কি বিদেশে, আমেরিকা, লন্ডনে চলে যাচ্ছে সব। কেন তারা চলে যাচ্ছে? তারা চলে যাচ্ছে এই কারণে যে অঞ্জনদা, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে এত পরিমাণে দুর্নীতি, লুট, লোভ, অজ্ঞতা, আমাদের যে লোভ, এই যে যারা রাষ্ট্র পরিচালনা করছে, আচ্ছা বলুন তো, তাদের যে উন্নয়ন করার যে ব্রত নিয়ে তারা শপথ নিয়ে যে রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু তাদের ঘরে আপনি উঁকি মেরে দেখুন না, কোটি কোটি টাকা বেরোচ্ছে একটা মন্ত্রীর ঘর থেকে। তাহলে এই ধরনের মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমাদের দেশে বলুন তো দাসত্বগিরি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে? বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে এটা সত্যি আশা করা হয়তো ভুল, যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে একটু গঠনমূলক কথা কনস্ট্যান্ট বলে যাওয়া। অর্থাৎ আমরা যদি কাউকে বলি কারো সম্বন্ধে খারাপ বলতে, আমরা খুব সহজেই অনর্গল খারাপ বলে যেতে পারি, কিন্তু ভালো বলাটা সত্যি একটু হিচহিচ করে হয়তো। আমি ঠিক জানি না কোথায় ঠিক অসুবিধাটা হয়। আমি এখানে সুকান্ত বাবুর কাছে একটু যাবো। সুকান্ত বাবু, দেখুন, ক্যাপিটালাইজেশন এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিজমের পার্থক্য বোঝাটা অত্যন্ত দরকারি। অর্থাৎ বঙ্গে ঠিক কোন স্ট্রাকচার চলে এবং এর আগে বাম জামানায় ঠিক কি চলতো, এই সব কিছু নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে বঙ্গে সত্যি কি কমিউনিজমের রাজনীতি চলছে না? সুকান্ত বাবু। দেখো অঞ্জন, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। দেখো, মার্ক্সবাদ বা মার্কসিজম সম্বন্ধে মার্কস খুব একটা দারুণ কথা বলতেন, গালভরি কথা বলতেন না। তিনি বলতেন যে আই ডোন্ট নো হোয়াট ইজ মার্কসিজম। এর কারণটাই হচ্ছে মার্কসিজম একটা বিশ্ববিখ্যাত, এই নিয়ে বলতে গেলে হয়তো পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে রাজনীতি করতো, সেই জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব বাবু, তাদের ধরনটা একদমই আলাদা ছিল। এবং তুমি নিশ্চিত জানো যে এখান থেকে টাটাকে বিদায় নিতে হয়েছিল এবং রতন টাটা অত্যন্ত দুঃখের সাথে জানিয়েছিলেন যে এখান থেকে উনি সানন্দে চলে যাচ্ছেন।
তুমি দেখতেই পেরেছো গুজরাটের সানন্দের তারপরে কি প্রভূত উন্নতি হয়েছে। ঠিক। শিল্পের ক্ষেত্রে কিন্তু যে হুগলিকে কেন্দ্র করে যে শিল্পাঞ্চল, পরবর্তীকালে আমরা ডানলপ বহু জায়গায় আমরা কিন্তু বারবার ডানকুনি সেই শিল্পাঞ্চলগুলো বন্ধ হতে দেখেছি। এবং তুমি জানো যে একসময় পশ্চিমবঙ্গে যে শিল্পের প্রসার তা হুগলিকে কেন্দ্র করে হতো। এরপরে বামফ্রন্টের একদম শেষ মুহূর্তে, আমি কেন বলছি, কারণ মার্ক্সবাদ সে অর্থে কিন্তু ওই মার্ক্সবাদী চিন্তন যেটা রাশিয়া বা তোমার তুমি যদি বলো চীন, সেই মার্কসিজম বা সেই সমাজতন্ত্রকে কখনোই কিন্তু আমাদের যারা বামপন্থীরা তারা নেয়নি। তাদের বামপন্থী ঘরানার যে সমাজতন্ত্র সেটা কিন্তু আমাদের সংবিধানের যে সমাজতন্ত্রের কথা বলেছিলেন সেটা হলো জওহরলাল নেহরুর ডেমোক্রেটিক সোশ্যালিজম, গণতান্ত্রিক সমাজবাদ। মানে যে সমাজবাদকে গণতান্ত্রিক পথে তৈরি করা যায় সেটাই আমাদের সংবিধানে বলা আছে। এবার দেখো এই গণতান্ত্রিক সমাজবাদে কিন্তু সরকারি বেসরকারি ক্ষেত্র সমান্তরাল ভাবে চলবে আমাদের সংবিধানকে যদি তুমি মেনে চলো। কিন্তু আমাদের বামপন্থীরা বরাবরই একটু চেয়েছিল আলাদাভাবে নিজেদের চিন্তা ভাবনা রাখার। এবং তুমি জানো যে বিভিন্ন ক্ষেত্রে জমিকে কেন্দ্র করে বা জমির ওপর আন্দোলন বহু ক্ষেত্রে নকশাল, পরবর্তীকালে সেটা নকশাল বহু আন্দোলনে রূপান্তরিত হয়। কিন্তু তুমি একটা কথা মাথায় রাখবে, বামপন্থীরা কিন্তু একটা উন্নয়নের গতি নিয়ে এগিয়ে গিয়েছিল যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকে রেখেছিল। হ্যাঁ, একটা জিনিস তুমি বলতেই পারো যে ইংরেজিকে তুলে দেয়া প্রাথমিক মানে শিক্ষার অঙ্গন থেকে সেটা হয়তো ভুল ছিল। কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটা সরকার বহুদিন থাকার পর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। সুতরাং বামপন্থীদের শেষ মুহূর্তটা কিন্তু অত্যন্ত বেদনা ছিল এই কারণে, কারণ আমরা অনিল বিশ্বাস থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী একজন দারুণ সংগঠক। অনিল বিশ্বাস তো মানে অনেকেই চাণক্য বলে, যেমন প্রণব মুখার্জি চাণক্য ছিল কংগ্রেসের, এবং কংগ্রেসের বক্তা একটু আগে বললেন যে মূলত তারাই আমাদের দেশকে স্বাধীন করেছেন। এটা কিন্তু ভুল, কারণ আম জনতা না থাকলে কোনো দেশের স্বাধীনতা আসে না। এবং সেই কংগ্রেস কিন্তু অ্যালান অক্টাভিয়াম হিউম যেটা তৈরি করেছিলেন সেটা হলো সেফটি ভালভের কাজ করার জন্য। মানে কোনোভাবেই যেন আন্দোলনটা দানা না বেঁধে ওঠে, কোনোভাবেই যেন সেটা ভিক্ষাবৃত্তির আন্দোলন হয়। এর জন্যই কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবর্গকে কিন্তু ভিক্ষাবৃত্তির, সেক্ষেত্রে তো সুকান্ত বাবু নেহেরু রিপোর্টকেও নেতাজি সুভাষচন্দ্র বসু খোদ কন্ডেম করেছিলেন, বলেছিলেন নেহেরু রিপোর্টে যথেষ্ট গন্ডগোল রয়েছে। না, একটু বলে দিই অঞ্জন দা, কংগ্রেস দেশকে স্বাধীন করেছে এটা আমি কখনোই এইভাবে বলছি না, ওনার সাথে একমত আছি যে কংগ্রেস যে দেশকে স্বাধীন করেছে এটা আমি বলতে চাইনি। আমি বলতে চাইছি কংগ্রেস নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষে প্রচুর সংগ্রামী যারা যারা দেশ স্বাধীন করার জন্য তারা আত্মবিসর্জন দিয়েছে। সে সময় যদি আমরা কথা তুলি রতনবাবু, সেই সময় মুসলিম লীগ রীতিমতো আপনাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। সেই মুসলিম লীগের সঙ্গে আপনাদের এখন সম্পর্ক যথেষ্ট ভালো। সুকান্ত বাবু বলুন। পার্টিও ক্ষিপ্ত ছিল, বুঝতে পেরেছি। আমি সুকান্ত বাবুর কাছে একটু যাব, আমরা একটু কনস্ট্রাকটিভ আলোচনা আবারও আসবো। সুকান্ত বাবু প্লিজ একটু বলুন। হ্যাঁ, রতনবাবুর কথা একদমই ভালো। আমার ভালো লাগলো যে কংগ্রেসের অনেক মুখপাত্রের সঙ্গে দেখা হয়, সেই মানে অনেকটাই গাম্ভীর্য এবং অনেকটাই নিজেদের জায়গা থেকে তারা বুঝতে চান না, কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝলেন সেই জায়গাটা। এবার আমি আসি, একটু অল্প বেশি কথা বলবো না, কিন্তু আমি বারবার বলছি যে মুখ্যমন্ত্রীর যে লন্ডন সফর, যেটা নিয়ে তোমার আলোচনা, দেখো এখানে আলীবাবু বললেন যে তিনি কেন ব্যায়াম করছেন, কি করছেন, সেটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে তিনি এখান থেকে কিছুকে আনতে পারবেন, এই প্রশ্নটা আমাদের হওয়া উচিত। কারণ আমাদের প্রশ্ন বেঙ্গল সামিটে আমরা দেখেছি বারবার ইনফোসিস ছাড়া সেরকম বড় ধরনের কিন্তু কোন রকম ভাবে বিনিয়োগ হয়নি। আর শালবনির কথা তো আমরা গল্পটা জানি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন বিশ্ববরণ্য ক্রিকেটার, তিনিও ব্যর্থ, তিনি স্পেনে তাকে উড়িয়ে নিয়ে যেতে হয়। আমার প্রশ্ন, ক্রিকেটের মানুষ তিনি যেতেই পারেন, কিন্তু কোথা থেকে আমাদের লগ্নি কিন্তু পশ্চিমবঙ্গে নেই। কিন্তু আমি এটাও তুমি ভাবতে হবে, দেখো বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। অনেকে বুদ্ধদেব বাবুকে শুধু নন্দনমুখী হবার জন্য এই বামপন্থীদের এই অবস্থা হয়েছিল বলে দায়ী করেন, কিন্তু আজকে কিন্তু অনেকে হিস্ট্রিক্যাল ব্লান্ডার করতে করতে বামপন্থীরা বুঝতে পারে যে একসময় যখন সুভাষচন্দ্রকে তোজোর কুকুর বলা হয়েছিল, একইভাবে আমি তার জন্যই বলছি যে বামপন্থীদের আজকে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের নিজেদের অন্তর্কলহ, নিজেদের সেই জায়গায় না রাখতে পারা।
কিন্তু পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেস আসলো, অনেক আশা নিয়ে কিন্তু মানুষ মনে করলো যে একটা রেজিমেন্টেড পার্টি ছাড়াও একটা আঞ্চলিক রাজনৈতিক দল নতুন দিশা দেবে। কিন্তু তুমি দেখো সামাজিক প্রকল্পগুলো, মানে সেটা বিজেপি হোক সেটা তৃণমূল হোক, এদের সামাজিক প্রকল্পগুলো ছাড়া, দান খয়রাতি ছাড়া তুমি কি এখন আর কোন রাজনীতি দেখতে পাচ্ছ? মানে সেখানে শুধুমাত্র কে কত বড় হিন্দু, এখানে যে আজকে লন্ডনে গেছেন, তুমি যদি তার কার্যপ্রণালীটা দেখো, প্রথম কথা হচ্ছে তাকে যে নেমন্তন্ন করা হয়েছে সেটা 2024-এ, এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে। এবার আমার প্রশ্ন, থাকবে হ্যাঁ, তো আমি দ্বিতীয় কথা যেটা তুমি বলতে চাইছো যে এর আউটপুটটা কি, এই যে আমি দেখছি যে তিনি হাঁটছেন, ব্যায়াম করছেন, ঠিক আছে মানলাম, কিন্তু তিনি ইন্ডিয়ান হাই কমিশনে গেছিলেন, সেখানে তার সঙ্গে মত বিনিময় হয়েছে, তিনি উপহার দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসবে, ইনভেস্টমেন্ট কি করবে? মানে আমরা তো ওখানে ভারতীয় হাই কমিশনার মানে সৌজন্যবশত নেমন্তন্ন করেছে। আমার প্রশ্ন, যখন এই দান খয়রাতি বাদ দিয়ে তুমি একটা জায়গা দেখাও তো, যখন আজকে আম্বানিকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল একটা ইন্টেলিজেন্স হাব খোলা হবে, সেটারও কিন্তু বিষবাও জলে এখনো কিছু হয়নি। এবং দ্বিতীয় কথা, চা শিল্পের উন্নয়নে কোন সরকারই কোন রকম ভাবে উত্তরবঙ্গ সেভাবে দেখেনি, কারণ তুমি একসময় চা বাগানে তুমি কিন্তু অবস্থান হতো, এখন সেই অবস্থানও হয় না। কেন বলতো? কারণ কোথাও গিয়ে তাদের দাবি দেওয়া কোথায় রাখবে? টি বোর্ডের মিটিং হয় না, টি বোর্ডের অফিসগুলো ধুঁকছে। তাহলে চা শিল্প যেটা আমাদের পুনরুজ্জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিত, সেখানে কিন্তু প্রত্যেকটা সরকার ব্যর্থ। শুধু রাজনীতির নামে কিছু মানে এমন তপশিলি জাতি উপজাতির মানুষদের, আমি বলতে হয় না, তাদেরকে জাস্ট দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তারা পরবর্তীকালে, সেই আমি নাম নিচ্ছি না, বিজেপিরও বহু নেতা রয়েছে যারা পরবর্তীকালে দলবদলু হয়েছে, কোনোভাবেই চা শিল্পের উন্নয়নে কোনো ভূমিকা নেয়নি। শুধুমাত্র ভূমিকা নিতে দেখা গেছে বিজেপিকে এই মুহূর্তে, যে সেটা হলো কে কত বড় হিন্দু, এবং লন্ডনে মুখ্যমন্ত্রী কোথায় দৌড়চ্ছেন সেটা তারা কখনোই বলছেন না কি কি রাখা উচিত। এতদিন ধরে এসএসসি বন্ধ, এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায়, মানে দুর্বিষহ পশ্চিমবঙ্গ তুমি কোথা থেকে দেখবে? বুঝতে পেরেছি, দুর্বিষহ বঙ্গ, অর্থাৎ আমি আলিবাবুর কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে একটি অ্যানালিসিস আপনাদের সামনে রাখা অত্যন্ত দরকারি। দেখুন, ডিবেট চলতেই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবারও আমি বলছি, গঠনমূলক কতগুলো কথা রয়েছে। তা হলো, এই যে ব্যাখ্যা সুকান্তবাবু দিলেন তা অনেকটাই কমিউনিজমের ব্যাখ্যা, অর্থাৎ উনি অনেক সহজভাবে অনেকগুলো জিনিস বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আরেকটু ডিটেল যদি আমরা অ্যানালিসিস করি, এই কমিউনিজমটা ঠিক কী সেটাও তো জানতে হবে। বাম জামানাতেও এই কমিউনিজম চলতো, অর্থাৎ কার্যত আপনাদের মনে থাকবে আদিত্য বিড়লার কথা। আদিত্য বিড়লা কার্যত এই রাজ্যে এসেছিলেন এবং তাকে কিভাবে ফেরত যেতে হয়েছে, অর্থাৎ সে সময় লেবার ইউনিয়ন থেকে শুরু করে তাদেরকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হতো এবং বড় বড় রিচ বিজনেসম্যানদের এক প্রকার নাকানি চোবানি খাওয়াতে হতো এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে ফেরত পাঠানো হতো এই রিচ বিজনেসম্যানদের, এবং তাদেরকে সেখানে কোনো রকম কাজ করতে না দেওয়া। অর্থাৎ ধরে নিন আজকেও 10,000 টাকা স্যালারি পাচ্ছে, অর্থাৎ কার্যত সেই রাজ্যে বা সেই ক্ষেত্রে, সেই শিল্পের ক্ষেত্রে, সেই বিজনেসের ক্ষেত্রে কেউ 10,000 টাকা করে বেতন পাচ্ছে এবং গোটা বছরে সে হয়তো 1,20,000 টাকা ইনকাম করছে। হঠাৎ করে লেবার ইউনিয়ন থেকে বলা হলো 10,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা করে দেওয়া হোক, অর্থাৎ এক ধাক্কায় ডাবল করে দেওয়া। অর্থাৎ সে জায়গায় কতটা প্রফিট মার্জিনে কতটা কি গ্যাপ তৈরি হবে, ডিস্টেন্স তৈরি হবে, নিশ্চয়ই আপনারা অ্যাজাম্পশন করতে পারছেন। আর ঠিক সেই জায়গা থেকে যারা রিচ বিজনেসম্যান তারা কিন্তু এখানে আর শিল্প করতে চাইবে না। আর ঠিক সেই জায়গাতেই 2011 সালের আগে যখন বাম জামানায় বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা চলছে, আর ঠিক সেই জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য ন্যানো কারখানা আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে কি হলো? এরপরেও ওই একই বিষয়, অর্থাৎ যে ভুল বামেরা করেছিল সেই একই ভুল আবারও তৃণমূল কংগ্রেস করলেন। অর্থাৎ সে জায়গা থেকে সরাসরি সাধারণ মানুষের মধ্যে, আজ যে কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলেন না রতনবাবু, কেরালার উদাহরণ, কেরালাতেও পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রচুর বাড়ছে। কেন বলুন তো? সেখানে তো এডুকেশন সিস্টেম যথেষ্ট ভালো, সেখানে তো 98.93% এডুকেটেড মানুষ রয়েছে, যদি আমি খুব ভুল না হই। তাহলে সেক্ষেত্রে কেন পরিযায়ী শ্রমিক হচ্ছে? ভাববেন, চিন্তা করবেন, ভাবা প্র্যাকটিস করতে হবে। তার কারণ সুকান্তবাবুর কাছে আসছি, কিন্তু এ জায়গায় সরাসরি সেই ব্যক্তিগুলো কেন চলে যেতে চাইছেন? অর্থাৎ ক্যাপিটালাইজেশন এবং তার সঙ্গে কমিউনিজমের পার্থক্যটা আমাদের ধরতে হবে, বুঝতে হবে। আর ঠিক এ জায়গায় একটি ডিটেল অ্যানালিসিস আপনাদের সামনে রাখার চেষ্টা করব।
করব 70-71 সাল থেকে 2025 সাল অর্থাৎ 2015 সালের বিজেপিএস এর আগে অবধি এ রাজ্যে কিভাবে জিডিপি গ্রোথ বেড়েছে কিংবা কমেছে এবং 70-71 এর জিডিপি গ্রোথ কোথায় ছিল দেখাবো। দেখুন, ওয়েস্ট বেঙ্গল ইকোনমি পারফর্মস পুয়ারলি ওভার সেভারাল ডিকেডস, এটা কে বলছে? দা হিন্দু পেপার বলছে। দেখুন ভালো করে কতগুলো লাইন খেয়াল করুন। দেখুন 1947 সালে ওয়েস্ট বেঙ্গলের শেয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ছিল 24% এবং সেখানে তারপরে কি হলো দেখুন, সেটা ডাউন হয়ে হলো 3.5% অর্থাৎ 3.5% কমে গেল। বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। শেয়ার অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়াস জিডিপি সেই অনুসারে 10.5% থেকে নেমে দাঁড়ায় 5.6%। এটা কোন সালের হিসেব থেকে দেখানো হচ্ছে? 1963 সাল থেকে 1971 সালের এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আপনারা সেই রেশিও দেখতে পাচ্ছেন 10.5% থেকে 5.6% এসে দাঁড়ায়, অর্থাৎ কার্যত জিডিপি গ্রোথ ডাউনের দিকে ছিল বাংলার ক্ষেত্রে। আর সেই জিডিপি গ্রোথ পরবর্তীকালে কি হলো একবার বলবো নেক্সট পেট পিসিআরকে চালাতে, যেখানে তৃণমূল কংগ্রেস এবার ঠিক কী কারণের জন্য এই বিষয়গুলো হতো, লেবার শ্যাডো ওভার বেঙ্গল ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিশেষ করে আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা বিজনেস স্ট্যান্ডার্ড এবং দা হিন্দুর অ্যানালিসিস অনুসারে, আমি ঠিক সে জায়গায় সরাসরি যে ছবিগুলো একের পর এক উঠে এসছে বাংলার রাজনীতিতে, একের পর এক বিজনেসম্যানদের চলে যেতে হয়েছে শুধুমাত্র এই স্ট্রাইকের জন্য। কতগুলো করে স্ট্রাইক হয়েছে একবার দেখবেন, দেখাবো। দেখুন 1965 সালে সেখানে 179টা স্ট্রাইক হয়েছিল, এরকম 49টি ইনসিডেন্ট ঘটে এবং তারপরে সেটা বেড়ে দাঁড়ায় 678টি স্ট্রাইক, অর্থাৎ 1965 সালে যেখানে 179টা স্ট্রাইক হয়েছিল তা পরবর্তীকালে বেড়ে হয়েছিল 678টি স্ট্রাইক। তাহলে ভেবে দেখুন, এভাবে যদি দিনের পর দিন ধর্মঘট বাড়তে থাকে, এভাবে দিনের পর দিন যদি কাজ বন্ধ হয়ে যায়, তাহলে কি করে রেইজ হবে ফান্ড, কি করেই বা রেভিনিউ আসবে, প্রশ্ন তো উঠবে। তারপরের একটি ক্লিপিং আপনাদের সামনে রাখছি, যেখানে কার্যত তৃণমূল কংগ্রেস আসার পরে তৃণমূল কংগ্রেসের দাবি অনুসারে জিডিপি গ্রোথ কিভাবে হয়েছে দেখাবো। দেখুন এমপ্লয়মেন্ট অনুসারে 1970 থেকে 71 ওয়েস্ট বেঙ্গলে যেটা 13.50 ছিল, সেখান থেকে 1955-56 ছিল সেটা 24%, সেটা 70-71 এসে দাঁড়ায় 13.50%। ওয়েস্ট বেঙ্গলে প্রোডাকশন হয় 13.50% এবং সেখানে 24% আগে ছিল টোটাল এমপ্লয়মেন্ট জেনারেট, অর্থাৎ 1955-56 সাল এবং তার সঙ্গে সঙ্গে 1970 সাল, যখন সেখানে কার্যত একের পর এক ধরাশায়ী হয় নেতিবাচক গ্রাফ চলতে থাকে এমপ্লয়মেন্ট জেনারেটের ক্ষেত্রে, অর্থাৎ 24% থেকে 1 লাফে 13.50%। একদিনে এই ঘা তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে এই ঘা তৈরি হয়ে আসছে। আমি নেক্সট একবার দেখাবো যেখানে কার্যত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জিডিপি গ্রোথ কিন্তু দিনের পর দিন বাড়ছে, দেখাবো সেই প্লেট। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে সেটাও রাখার আমি চেষ্টা করব, কিন্তু তার আগে জিডিপি গ্রোথ নিয়ে যে প্রশ্নটা উঠছে তা সরাসরি তৃণমূল কংগ্রেস দাবি করছেন যে তাদের এই জিডিপি গ্রোথ বিশেষ করে 2012 সালের পর থেকে 2015 সাল এর মাঝে, যদি আমি খুব ভুল না হই, 37.36% থেকে সেটা বেড়ে দাঁড়ায় 38.35%, অর্থাৎ জিডিপি কন্টিনিউয়াস বাড়ছে এমনটাই বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার সে জায়গায় প্রশ্ন উঠছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা বলা হচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি তৃণমূল কংগ্রেস গিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো গিয়েছেন, একটু খোলাসা করা হোক। তার কারণ কতটা সত্যি কতটা মিথ্যে এ নিয়ে তো রাজনৈতিক দ্বন্দ্ব চলতেই থাকবে, কিন্তু সত্যিটা কি দেখাও। দেখো কেলগ কলেজ, KELLOGG কলেজ, অর্থাৎ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের আন্ডারে এই কলেজ পড়ে, অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই বিতর্কে সত্যি অবসান হয়ে যাওয়া উচিত। সরাসরি সেখান থেকে চিঠি পাঠানো হয়েছিল এবং কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাননি, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজে গিয়েছিলেন। আমি ঠিক এই জায়গা থেকে একটু আলীবাবুর কাছেও যাব, তারপরেই আমি গৌরাঙ্গবাবুর কাছেও যাব। আমি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন।
দিয়েছেন এই তথ্যগুলো আমি একটু পরে বলছি। তার আগে যেটা বলতে যাচ্ছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সিপিএম এর সঙ্গে আপনি যে কথাটা বলছিলেন কতটা মিল আছে, আমি পরিষ্কার করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় হলো জ্যোতি বসুর অনুগত ছাত্রী একজন, এবং যে কাজটা জ্যোতিবাবু অর্থাৎ বামফ্রন্ট করতে পারেনি সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কারণ জ্যোতি বসুর আমল থেকে বেকার সমস্যা দ্রুত গতিতে বেড়েছে, আজকে সেটা তার রিডাবল 3 ডাবল হয়েছে। জ্যোতি বসুর আমলে যে ভেঙে দাও গুড়িয়ে দাও কংগ্রেস আমলের শিল্প ইন্ডাস্ট্রি গুলোকে, সেটাই এরা কার্যকরী করেছে। আজকে একের পর এক শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাচ্ছে, নতুন করা তো দূরের কথা। আপনারা সল্টলেকে যদি যান, আমাদের সেক্টর 5-এ যে বিজেপি পার্টি অফিস, তার আশেপাশে যত সব বড় বড় কোম্পানি সবগুলো লাঠি উঠে গেছে, একটাও আর নেই সেখানটায়, সব চলে গেছে। কেন? প্রচুর পরিমাণে, ওই যে বললেন না 10,000 কি 20,000 টাকা দিতে হবে, অথবা মাসে আমাকে মাসোহারা দিতে হবে ন্যূনতম 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা করে একটা আবাসন পিছু। তাহলে বলুন, তাহলে সেখানে চলবে কি করে? সব উঠে গেছে, আপনারা প্রমাণ আছে, আপনারা দেখে নেবেন যে এই অবস্থা সল্টলেক সেক্টর 5-এর অবস্থা। সেই জন্য আমরা যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতি বসু বা বিমান বা আপনার যে বুদ্ধদেব ভট্টাচার্য একই সরকারেরা, ওটা নাম চেঞ্জ হয়েছে, ওটা হচ্ছে সিপিএম, এটা হলো তৃণমূল, কিন্তু মোটের উপর সব কিন্তু থেকে আপনাকে যেটা এটাও বেশি মানতে হবে, ক্ষতি আদিবাবু হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য বারংবার বলতেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বারংবার তিনি বলে গিয়েছেন। এবং শুধু তাই নয়, সে বলেছেন, চেষ্টাও সে তিনি করেছিলেন উন্নততর ন্যানো কারখানা বামফ্রন্টের আনার কথাও জন্য। বলেছেন। না, উন্নততর বামফ্রন্টের কথাও বলেছেন। উন্নততর বামফ্রন্ট না হয়ে উন্নততর তৃণমূল কংগ্রেস হয়েছে। কেন? উন্নততর তৃণমূল মানে যা বামফ্রন্ট করেছে তার থেকে একটু বেশি করেছে এরা বেকারিতে যা হয়েছে তার থেকে এরা বেকারিতে বেশি করেছে। আজকে আপনার বিদেশি ঋণ বা রাজ্যের যে ঋণ, সেই ঋণ এরা 2 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 6 লক্ষ কোটি টাকা করেছে। আমাদের শ্রমিক বা বিভিন্ন রাজ্যে পাঠানো, আমাদের রাজ্যে যদি 10 লক্ষ যেত বামফ্রন্টের আমলে, এখন সেখানে 80 লক্ষ যাচ্ছে। তাহলে এই যে ব্যবস্থাটা, এটা বামফ্রন্টের একটা অনুগত একটা মানে কি বলবো যে ছোট দিদি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। আমি এটা গেল। দ্বিতীয় যে কথাটা বলছেন আপনি, এবার জিডিপির কথা বলি। জিডিপির কথা বলছি। জিডিপির অবস্থা এমন অবস্থা করেছেন, বললেন না 24% থেকে কমে এত গিয়ে দাঁড়িয়েছে। বাস্তব অবস্থাটা হচ্ছে এখন মাত্র কর্মসংস্থান মাত্র 2%। বন্ধ। 14 সাল থেকে আজ পর্যন্ত শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে, ভাবতে পারেন? আজকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। তাহলে রাজ্য সরকার করলোটা কি? রাজ্য সরকার খেলা মেলা এগুলো করলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলো সেটা হলো আদিবাসীদের কাছে গ্লাভস পরে, আদিবাসী মা বোনদের সঙ্গে গ্লাভস পরে তিনি নাচলেন। আর এখন আমি আজকে রাজনৈতিক বিতর্কে যেতে চাইছি না, আমি একটু গঠনমূলক আলোচনা চাইছি। নাচা শুরু করেছেন। বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্ত বাবুর কাছে একটু যাবো। সুকান্ত বাবু হাত তুলছিলেন, সুকান্ত বাবুর কাছে যাবো, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে অঞ্জন? আমাকে স্পষ্ট বলুন। আমি বেশি সময় নেব না, আমি 2-3টে লাইন বলবো। 1 নম্বর হচ্ছে, কেরলে না আমরা বারবার কেরলের শিক্ষার হারের কথা বলি, কিন্তু তোমার ভাবতে হবে যে এই শিক্ষার হারটা কিন্তু লিখতে পড়তে পড়া লোকেদের কথা কিন্তু বেশি বলা হচ্ছে। মানে উচ্চ শিক্ষার আঙিনায় এটা আমার ছোটবেলায় বহুবার আমাদের পাঠ দেওয়া হতো, কেরল সবচেয়ে বেশি শিক্ষিত। আমি অনেক স্টাডি করে দেখলাম যে আমাদের লিখতে পড়তে পারা মানুষের সংখ্যা ওখানে বেশি, এই সংখ্যাটা অন্য জায়গায় কম, কিন্তু উচ্চ শিক্ষার হারটা কিন্তু অনেকটাই কম। এবার তুমি বলতে পারছো যে যেটা তুমি দেখালে জিডিপি গ্রোথের, দেখো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ জ্যোতিবাবু যেটা একটা মেরুকরণের, মানে এটা তোমাকে ভাবতেই হবে যে কংগ্রেসকে ছেড়ে, বিজেপিকে ছেড়ে একটা তৃতীয় ধারার রাজনীতির তৈরি করা জায়গাটা তৈরি করেছিলেন জ্যোতিবাবু। কিন্তু জ্যোতিবাবুর যে জায়গাটা ছিল সেটা বুদ্ধদেব বাবু একটু আধুনিকীকরণ এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে চাইছিলেন। কারণ তার আগে এগ্রিকালচারাল বেস থেকে তিনি চাইছিলেন সেটাকে একটা আধুনিকরণ করতে, কারণ না হলে তিনি টাটাকে ডাকতেন না। এবার তিনি যখন শুরুটা করতে চাইছিলেন, কিন্তু তখনই ওই যে তুমি যে বললে স্ট্রাইকের কথা, দেখো এক সময় আমরা যখন স্কুলে পড়তাম, তোমারও মনে আছে, হর দিন প্রতি সপ্তাহে 1-2 করে স্ট্রাইক, গাড়ি ভাঙা, সরকারি সম্পত্তি ভাঙচুর, এটা তৃণমূল কংগ্রেসও করেছে। এবং এটা কিন্তু কেন বলছি আমি তোমাকে, এবং না তখন বন্ধ কিন্তু একটা হাতিয়ার ছিল বিরোধিতার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন তিনি এটা বন্ধ করে দিলেন। তিনি বললেন না, কোনো বন্ধ হবে না। বন্ধের দিন কি করলো, বললো যে শোকজ করা হবে সরকারি কর্মচারীদের। সেটা কিন্তু বামফ্রন্ট আমলে হয়নি। এবং তুমি যেটা বলছো লেবার ইউনিয়নের দাবি দেওয়া, এই যে লেবার ইউনিয়ন হচ্ছে একটা প্রেশার গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ,
এই কারণে কিন্তু শিল্প কারখানাগুলোর থেকে লভ্যাংশ কিন্তু পায়নি বা রেভিনিউ সেরকম আসেনি। তুমি যেটা বলতে চাইছিলে, মানে এত ধর্মঘট তুমি এখন দেখছো না, কিন্তু ধর্মঘট নেই। কারণ কি বুঝতে হবে, সেই কত চা বাগান বন্ধ হয়েছে তার কোনো হিসেব নেই তোমার উত্তরবঙ্গে, এবং এক দুটো করে নাম তুমি যদি বলো সেগুলো প্রচুর রেভিনিউ আসতো এবং গেট মিটিং হতো। এখন গেট মিটিং বন্ধ হয়ে গেছে, মানে তারা এখন আর প্রেশার গ্রুপ নেই। মানে কোথাও কি হয়েছে বলতো, দান ধ্যান করতে করতে আমাদের যে অর্থনীতির মূল জায়গাটা দেখো, এখন আমাদের রেভিনিউ কোথা থেকে আসে? মদ বিক্রি করে। সবচেয়ে উপরে তুমি মদ বিক্রি করছো, এটা থেকে আসছে। তুমি এবার যারা মানে টু হুইলার চালাচ্ছেন তারা জানেন যে কিভাবে রেভিনিউ আসছে, কিভাবে তাদের ছবি তুলে পাঠিয়ে দেওয়া। আমি বলছি না খারাপ হচ্ছে, কিন্তু রেভিনিউ আসার জায়গাগুলো তো অন্য কিছু হতে পারতো। কিন্তু আজকে মদ খেয়ে আমি সর্বোচ্চ আসনে আসীন হব, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করব, তারপর আমি যখন লন্ডনে যাব, কে সোয়েটার পরেছে, কার ঠান্ডা লাগছে, তুমি সোয়েটার পরে নাও, এইগুলো আলোচনা কিন্তু গাম্ভীর্যতা হারায়। যে তুমি যেটা বলছো না, এই জিডিপিটা হয়তো সেই কারণে একটু বেড়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে তুমি যদি বলো শিক্ষাটাকে, যেটা হচ্ছে প্রথম ইংরেজি তুলে দেওয়া প্রাথমিক শিক্ষার থেকে, সেটা একটা বড় ভুল ছিল। সেরকম একই ভুলে তৃণমূল কংগ্রেসও দায়ী। কিন্তু আলীবাবু যেটা বারবার বলছেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই হচ্ছে বি টিম, যেটা ওনারা বারবার বলে, বি টিম এ টিম নয়। আপনাদেরও কিন্তু ট্যুরিজম হিসেবে, ট্যুরিজম বুমিং হিসেবে আপনারা উত্তরপ্রদেশে কুম্ভ মেলা আয়োজন করেছেন, সেটা দিয়ে প্রচুর রেভিনিউ এসছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে শিক্ষা, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন একটা এমন একটা এজেন্সি হয়ে গেছে, তাদের নর্মস এবং ভ্যালুস অঞ্জন চেঞ্জ হচ্ছে প্রতিদিন। কখনো বলছে নেট হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানে ঢোকার একমাত্র চাবিকাঠি, আবার কিছুদিন পর বলছে নেট সেট না, শুধু পিএইচডি থাকলেও হবে। এটা কবে থেকে শুরু হয়েছে? স্মৃতি ইরানি যবে থেকে এই শিক্ষা মন্ত্রকের, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়েছে। এবং তুমি আরেকটা জায়গা বলে আমি শেষ করব, স্বাস্থ্য, রেল, কোন জায়গায় এমপ্লয়মেন্ট কিন্তু নেই। এমপ্লয়মেন্ট জেনারেশনে বিজেপি তৃণমূল ডাহা ফেল, শুধুমাত্র শো অফ, মোদিজম, মমতাইজম। আমি তো বলছি মোদিজম বলা হচ্ছে মমতা ইজম। এই ইজম তুমি পড়বা, মার্কসিজম পড়বে না। মার্কসিজম আমাদের সিলেবাস থেকে আর কোনোদিন, আমি অনেকেই বলে মার্কসিজমের বাস্তবতা নেই, এগুলোতে যাচ্ছি না, কিন্তু মোদিজম তোমাকে পড়তে হবে, মমতাইজমও পড়তে হবে। বুঝতে পেরেছি। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আমাদের আজ আলোচনা হচ্ছে তার মধ্যে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড, সে জায়গায় মেরুদণ্ডটাই কি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে? না হলে প্রশ্ন করবে যে রাজা তোর কাপড় কোথায়? আমি ঠিক এই জায়গায় সরাসরি চলে যাব গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে? স্পষ্ট, বলুন। বাংলা এবং বাংলার মানুষের ক্ষেত্রে, যুব ক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের উন্নয়ন তারা করতে পারেনি বা করেনি। বাংলাকে দেওয়ার চেষ্টাও করেছে কংগ্রেস সময়ে। কংগ্রেস এই সময় এখন সময়টাতে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে আপনি নেট সার্চ করুন, তাহলে দেখতে পারেন 9 পয়েন্টের উপরে যেখানে পশ্চিমবঙ্গে জিডিপি হয়, আপনার জিডিপি শুনছিলাম আমি, জিডিপি রয়েছে 6 পয়েন্টের কাছাকাছি। সেই ক্ষেত্রে গৌরাঙ্গবাবু, আপনার কথা ভীষণ অস্পষ্ট আসছে। বিজনেস, যিনি এখন দেউচা পাচামি থেকে শুরু করে তেল উত্তোলনের কারখানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার উন্নয়ন কিন্তু লন্ডনে তিনি গেছেন বিজনেসম্যানদেরকে ইনভাইট করতে, যে বাংলায় এক ছিল ভারতবর্ষের। বাংলাতে কিন্তু কোনো স্ট্রাইক হয় না, বাংলাতে ইলেকট্রিসিটি, রাস্তাঘাট থেকে শুরু এখানে কলকারখানা তৈরি করা যায়। আমি আর সময় দিতে পারছি না, আপনার সেভাবে শব্দগুলো বোঝা যায়নি, কিন্তু তাও আমরা চেষ্টা করলাম বোঝার। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রাজেন্দা, যে পশ্চিমবাংলার যে ভাবে বেকারত্ব দিনের দিন বেড়ে চলেছে, আমি আপনাদের চ্যানেলের মধ্যে থেকে একটু বলতে চাই যে দেখুন, এই যে বেকারের হাত থেকে এই পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে
যেটা সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে যে একটা পরিকল্পনা করতে হবে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে ধরুন পরীক্ষায় পাস করার পর তারা যদি কাজ না পায়, তারা যদি টুকটুক গাড়ি চালায়, তারা যদি চপমুড়ির দোকানে চপমুড়ি ভাজে, তেলে ভাজা বেচে, তাহলে সরকারের তৈরি করার মানেটা কি হয়? সরকার আমরা তৈরি করি কারণ তারা একটা পরিকল্পনা করবে। মানুষের যারা পড়াশোনা করে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদেরকে বিভিন্ন কল কারখানা, অফিস, আদালত, বিভিন্ন কর্মসংস্থানে তারা প্রবেশ করবে। এই জন্য তো আমরা সরকার তৈরি করি। আজকে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি সেখানে রেস্ট নেওয়ার জন্য, এনজয় করার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য, নাচ করার জন্য, বডি বিল্ডার করার জন্য। আসলে বাংলার কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে আসুক তার জন্য নয়, উনি ওখানে গেছেন, আমরা দেখছি তার আচরণের মধ্য দিয়ে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে শিক্ষাকে তিনি এখন সর্বনাশ করে দিয়েছেন। আমাদের কংগ্রেস আমলের সেই মেকলীয় শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের বামফ্রন্টের আমলে মার্ক্সীয় শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। আপনারা জানেন এক সময় বলা হয়েছিল গলদা চিংড়ি, তিংড়ি মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল, মাকড়সাদের পাকড়া ডোবায়, মাকড়সাদের হরতাল, পাকড়াশিদের কাঁকড়া ডোবায়, মাকড়সাদের হরতাল। তার মানে হরতাল শব্দটা একটা 2 বছরের শিশুকে শেখানো হয়েছে। এটা ভাবা যায় হরতাল কাকে বলে? এই হলো সিপিএম এর কালচার। আর সেই কালচারটাই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে। এখন সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি আপনার সরাসরি বন্ধ হচ্ছে না, কিন্তু বন্ধটা হচ্ছে কিভাবে? ওই তোলাবাজি হলে তো আর লক আউট করার দরকার নাই, বন্ধ করার দরকার নাই। এইভাবে চলতে পারে না রাজ্য। পশ্চিমবঙ্গে অবশ্যই বিজেপি সরকার দরকার বাংলার সার্বিক উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করার জন্য। আমি একেবারে অন্তিম নম্বরে রয়েছে, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জন, প্রথম এটা দিয়ে শুরু করি। সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত বিচারক ভার্ডিক্ট দিয়েছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এত দান খয়রাতি, যেটা দিল্লি নির্বাচনের সময় সবচেয়ে বেশি উঠেছিল, দান খয়রাতি করার পর ভেনেজুয়েলা না হলেও মানুষের মধ্যে, এই নবীন প্রজন্মের মধ্যে কাজ করার ইচ্ছে কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যদি দান এবং খয়রাতির হয়, কে কত টাকা দেবে, তার ফলে ওমেন এম্পাওয়ারমেন্ট হবে, সেটা কিন্তু হয় না। পশ্চিমবঙ্গে যেটা চলছে, তুমি যদি দেখো, সার্বিকভাবে দুর্নীতির চাদরে কিন্তু নিমজ্জিত, এবং এই দুর্নীতির চাদরে নিমজ্জিত হওয়ার পরেও বিরোধী দল কিন্তু গঠনমূলক ভূমিকা পালন করতে পারছে না। বিরোধী কণ্ঠ কিন্তু সেভাবে নেই। এবং আজকে তুমি যদি যতই বলো না কেন, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়, এদের কোন রকম বিকল্প কিন্তু তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনো পর্যন্ত নেই। এবং শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই মাফিয়া রাজ চলছে। এবং এই মাফিয়ারা কিন্তু আর কিছু না হোক, পশ্চিমবঙ্গ কিন্তু পেছনের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এই জিডিপি তুমি ছেড়ে দাও, মূলত হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মানোন্নয়ন, নাগরিক মানোন্নয়ন, সেটা কিন্তু স্তীমিত হয়ে যাচ্ছে, স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। এটা বলছি। বেশ, একেবারে অন্তিম পর্বে ছিলাম। আপনাদের সকলকে ট্রাইব টিভি বাংলা আসার জন্য অনেক ধন্যবাদ, সন্ধ্যে 7টায় শোতে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করবো, মূলত আমি সুকান্তবাবুর কথার রেস্ট নিয়েই বলতে চাইবো। দেখুন, রাজ্যে সত্যিই যদি উন্নয়ন দরকার হয়, তাহলে শঙ্খ ঘোষের কথা অনুসারে শুধু বললে হবে না যে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। আমাদেরকে বুঝতে হবে উন্নয়ন কী কীভাবে হতে পারে। দেখুন, সম্মুখ অনেক ধারণা থাকতে পারে, এবার কে কিভাবে ধারণাগুলোকে নেবে সেটা তাদের উপর ব্যক্তিগতভাবে নির্ভর করে। কিন্তু প্রশ্ন ওঠে, এই উন্নয়নগুলো ঠিক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। প্রথম যা দরকার হয় তা হলো শিক্ষা, অর্থাৎ এডুকেশন সিস্টেম। কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এই রাজ্যের ক্ষেত্রে? সমস্ত ছেলে এবং মেয়ে উভয়ে সত্যি কি সমানভাবে এডুকেশন পাচ্ছেন? সত্যি কি তাদের মধ্যে সেই এডুকেশনের সঠিক দীপ্ত আলো ধীরে ধীরে জ্বলছে? না, হয়তো জ্বলছে না। সবাই কি একই সঙ্গে পড়াশুনো করবার সুযোগ পাচ্ছেন নাকি পাচ্ছেন না? স্বয়ং সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, কোনো জাতি বা ধর্ম বা বর্ণ নির্বিশেষে এভাবে আলাদা আলাদা সংবিধান তৈরি হয় না, প্রত্যেকের জন্য সমান সংবিধান। আর ঠিক সে জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি চলছে, কুকথার রাজনীতি চলছে। কেউ বলছেন না, কারো মুখে নেই যে শিক্ষা কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। সবাই আমরা বলছি উন্নয়ন হচ্ছে। কোথায় উন্নয়ন হচ্ছে? রাস্তা বেহাল ছিল, সে রাস্তায় নতুন করে পিচ ভরা হচ্ছে, কিন্তু পিচ ওঠালেই আবার রাস্তার হাল একই বেহাল।
অর্থাৎ পথশ্রী প্রকল্পের হতশ্রী অবস্থা বিভিন্ন জায়গায় দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক উন্নয়নের নজির থাকতে পারে। অনেকে বলতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার, আচ্ছা ভেবে দেখুন তো 2500 টাকা হোক 1200 টাকা হোক কিংবা যে টাকাটাই দেওয়া হোক, এই টাকাটা কি সত্যিই শুধুমাত্র রাজ্য সরকার এমনি এমনি দিচ্ছেন? একবারও কখনো ভেবেছেন যে এই টাকার ওপর ভিত্তি করে সত্যি সত্যি আপনাদের কাজ করার পরিকল্পনা কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে? সত্যি কি আর কাজ করতে ইচ্ছে করছে? যে সুমারি সরাসরি সুকান্তবাবু দিলেন, সত্যি কি এর মধ্যে কোনো বিকল্প রয়েছে? আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে সত্যি সত্যি কোন জায়গায় এসে বাংলা দাঁড়াচ্ছে, যেখানে শুধুমাত্র ভাতার রাজনীতি চলছে? একে অপরকে ডিবেট করতে গেলে, একে অপরকে বিতর্ক সভায় জয়েন করতে গেলে সবাই বলছেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে এত দেব, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এত দেব। একবার ভেবে দেখেছেন যে এই 2500-1200 টাকার ভেতরে কত বড় রাজনীতিটা লুকিয়ে রয়েছে? একবার বোঝার চেষ্টা করবেন, ভাবুন, ভাবতে শিখুন। এভাবেই আজকের এই শো শেষ করবো। আর এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।